এবার কপাল পুড়ছে ১২ ব্যাংকের গ্রাহকদের। এই ব্যাংকগুলোর অবস্থা এখন এতটাই শোচনীয় যে কেন্দ্রীয় ব্যাংক থেকে ধার করা টাকা তারা শোধ দিতে পারছে না। আজকের ভিডিওতে আমরা জানব সেই ব্যাংকগুলোর নাম, গ্রাহকদের জমানো টাকার কি হবে, ব্যাংকগুলোর অবস্থা কেন এমন হলো, আর এই ব্যাংকগুলো কি আদৌ ঘুরে দাঁড়াতে পারবে। পুরো ধারণা পেতে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখুন। তাহলে শুরু করা যাক। ছাত্র জনতার বিপ্লবে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে লুট করা হয়েছিল ১ ডজনেরও বেশি ব্যাংক। এসব লুটপাটে জড়িত ছিল এস আলম গ্রুপ সহ প্রভাবশালী কয়েকটি গোষ্ঠী। লাগামহীন লুটপাটের কারণে ব্যাংকগুলো আর্থিকভাবে চরম দুর্বল হয়ে পড়েছে, এমনকি গ্রাহকের আমানতের টাকাও তারা ফেরত দিতে পারছে না। এমন পরিস্থিতিতে আওয়ামী লীগ আমল থেকে অন্তর্বর্তী সরকারের সময় পর্যন্ত টাকা ছাপিয়ে ১২টি ব্যাংকে মোট ৬৮,২৫০ কোটি টাকা ধার দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে আওয়ামী লীগ আমলের সর্বশেষ গভর্নর আব্দুর রউফ তালুকদারের সময় দেওয়া হয় ১৭,২৫০ কোটি টাকা এবং সদ্য বিদায়ী গভর্নর আহসান এইচ মানসুরের সময় দেওয়া হয়েছে ৫১,০০০ কোটি টাকা। এই ঋণ ৩ মাসের জন্য দেওয়া হলেও বছর পার হয়ে গেলেও ব্যাংকগুলো তা পরিশোধ করতে পারেনি। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে। ধার পাওয়া ব্যাংকগুলো হল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, পদ্মা ব্যাংক, এবি ব্যাংক, বেসিক ব্যাংক ও প্রিমিয়ার ব্যাংক। এর মধ্যে আওয়ামী লীগ আমলে প্রথম ৫টি ব্যাংকের নিয়ন্ত্রণে ছিল এস আলম গ্রুপের হাতে। শেখ হাসিনা সরকারের পতনের পর এসব ব্যাংক তাদের নিয়ন্ত্রণ মুক্ত করা হয়। এক্সিম ব্যাংকের নিয়ন্ত্রণে ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ব্যাংকসের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মঞ্জুরদার। অন্যদিকে ২ যুগ ধরে প্রিমিয়ার ব্যাংক নিয়ন্ত্রণ করে আসছিল এইচবিএম ইকবালের পরিবার। খাত সংশ্লিষ্টদের মতে ব্যাংকগুলো লুটপাটের কারণে সংকটে পড়েছে, এটি ধ্রুব সত্য। তবে যেভাবে টাকা ছাপিয়ে সহায়তা দেওয়া হচ্ছে তাতে কাঙ্ক্ষিত উন্নতি হচ্ছে না। এভাবে টাকা ছাপিয়ে কতদিন ব্যাংকগুলো টিকিয়ে রাখা সম্ভব তা নিয়েও প্রশ্ন উঠেছে। কিছু ব্যাংক একীভূত করার কথা থাকলেও তার অগ্রগতি খুবই নগণ্য। আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাংক খাতের ক্ষত লুকিয়ে রাখা হয়েছিল। তবে ২০২২ সালের শেষ দিকে এস আলমের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন ব্যাংকের ঋণ জালিয়াতির খবর গণমাধ্যমে আসতে শুরু করে। তখন থেকেই ব্যাংকগুলো থেকে গ্রাহকরা আতঙ্কিত হয়ে অর্থ তুলে নিতে শুরু করেন। এতে ব্যাংকগুলোতে চরম তারল্য সংকট দেখা দেয়। এমনকি ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকের বিধিবদ্ধ নগদ তারল্য সিআরআর এবং সংবিধিবদ্ধ জমা এসএলআর রাখতেও ব্যর্থ হয়। এরপরও ব্যাংকগুলোকে নানা অবৈধ সুবিধা দিয়ে টিকিয়ে রেখেছিলেন তৎকালীন গভর্নর আব্দুর রউফ তালুকদার। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান, প্রতিটি ব্যাংকের বাংলাদেশ ব্যাংকের সাথে একটি চলতি হিসাব থাকে। এই হিসাবের মাধ্যমেই সিআরআর ও এসএলআর সংরক্ষণ সহ আন্তঃব্যাংক লেনদেন নিষ্পত্তি করা হয়। নিয়ম অনুযায়ী এই হিসাব ঋণাত্মক হওয়ার কথা নয়। তবে এস আলম গ্রুপের প্রভাব খাটিয়ে সাবেক গভর্নর বেআইনিভাবে এই ব্যাংকগুলোকে লেনদেনের সুযোগ দেন। ২০২২ সালের শেষ দিকে শরিয়া ভিত্তিক ৫টি ব্যাংকের চলতি হিসাব ঋণাত্মক রেখেই লেনদেনের এই নতুন অবৈধ উপায় বের করা হয়। এভাবে আওয়ামী লীগ সরকারের আমলে কোনো বাধা ছাড়াই লুটপাট চালিয়ে গিয়েছিল ব্যাংকগুলো। তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর নতুন গভর্নর ড আহসান এইচ মনসুর দায়িত্ব নিয়ে সব বেআইনি সুবিধা বন্ধ করে দেন। পাশাপাশি ব্যাংকগুলোকে আগের মতো টাকা ছাপিয়ে ধার দেওয়া হবে না বলেও ঘোষণা দেন। তবে বাস্তবতার নিরিখে এই সিদ্ধান্তে তিনি বেশি দিন অটল থাকতে পারেননি। কারণ টাকা ছাপিয়ে ধার দেওয়া বন্ধ করায় ব্যাংকগুলো গ্রাহকদের টাকা দিতে হিমশিম খেতে শুরু করে এবং শাখাগুলোতে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে আবারও নতুন করে টাকা ছাপিয়ে ঋণ দেওয়া শুরু করে কেন্দ্রীয় ব্যাংক। টাকা ছাপিয়ে বাংলাদেশ ব্যাংক সবচেয়ে বেশি ধার দিয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে, যার পরিমাণ ১৫,৮১০ কোটি টাকা। এছাড়া এক্সিম ব্যাংকে ১২,০১০ কোটি টাকা, সোশ্যাল ইসলামী ব্যাংকে ১০,৮৪১ কোটি টাকা, ন্যাশনাল ব্যাংকে ১০,৫৬৮ কোটি টাকা, ইউনিয়ন ব্যাংকে ৫,৪২০ কোটি টাকা, গ্লোবাল ইসলামী ব্যাংকে ৩,০০০ কোটি টাকা, বাংলাদেশ কমার্স ব্যাংকে ৬২৪ কোটি টাকা, আইসিবি ইসলামী ব্যাংকে ২৫২ কোটি টাকা, পদ্মা ব্যাংকে ২৫২ কোটি টাকা এবং বেসিক ব্যাংকে ১৯৫ কোটি টাকা ধার দেওয়া হয়েছে। এই সারি ২০২৩ সালের ডিসেম্বর থেকে শুরু। বাংলাদেশ ব্যাংক অর্ডারের ১৬(৪)D এবং ১৭(১)B ধারা অনুযায়ী ৯০ দিন মেয়াদে ১১.৫% সুদে এই অর্থ দেওয়া হয়েছে। ব্যাংকিং পরিভাষায় একে ওভারনাইট ওডি সুবিধা বলা হয়। এই ধারের বিপরীতে ব্যাংকগুলো সমমূল্যের ডিমান্ড প্রমিসারি নোট জমা দিয়েছে। শর্ত অনুযায়ী কোনো ব্যাংক দেউলিয়া হলে সম্পদ বিক্রি করে সবার আগে কেন্দ্রীয় ব্যাংকের এই পাওনা পরিশোধ করতে হবে। এই বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড মোস্তাফা কে মুজেরি বলেন, ব্যাংকগুলো বর্তমানে এতটাই দুর্বল যে নিজেদের পায়ে দাগানোর শক্তি নেই।
তবে আমানতকারীদের স্বার্থ রক্ষা করাও জরুরি, কারণ তা না হলে ব্যাংক ব্যবস্থার ওপর মানুষের আস্থা পুরোপুরি ভেঙে যাবে। মূলত এজন্যই বাংলাদেশ ব্যাংক এই সহায়তা দিচ্ছে। বর্তমান এই সহায়তা প্রদানকে ইনফেকশনে মলম লাগানোর সঙ্গে তুলনা করেছেন। তিনি বলেন, ইনফেকশন সিরিয়াস হলে যেমন অ্যান্টিবায়োটিক প্রয়োজন, তেমনি ব্যাংকগুলোর মূল সমস্যা সমাধান করা দরকার। টাকা ছাপিয়ে দেওয়া একটি সাময়িক উপশম মাত্র। খেলাপি ঋণ, অনিয়ম ও দুর্নীতির মতো মূল সমস্যাগুলো দূর করার কঠোর পদক্ষেপ না নিলে ব্যাংকগুলো কখনোই সবল হবে না। শুধু টাকা দিয়ে গেলে তা মূল্যস্ফীতি বাড়িয়ে দেবে, কিন্তু স্থায়ী কোনো সমাধান আসবে না। তিনি আরও বলেন, যারা ব্যাংক লুটপাটের জন্য দায়ী তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে এবং তাদের ব্যক্তিগত সম্পদ থেকে লুট হওয়া অর্থ উদ্ধার করতে হবে। প্রয়োজনে আইন পরিবর্তন করতে হবে। দায়ীদের শাস্তির আওতায় না আনলে ভবিষ্যতে এই ধরনের অনিয়ম বন্ধ হবে না। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এ বিষয়ে বলেন, এভাবে তারল্য সহায়তা দেওয়া দীর্ঘমেয়াদী ঠিক হবে না। কেন্দ্রীয় ব্যাংক অনেকটা বাধ্য হয়েই এই সহায়তা দিচ্ছে, যাতে গ্রাহকদের মধ্যে আস্থাহীনতা তৈরি না হয়। নতুন গভর্নর দায়িত্ব নিয়েছেন এবং ব্যাংকগুলোর বিষয়ে টেকসই সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত এই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।